এবার বাংলাদেশের মাটিতে সাউথ ব্লকের সশরীরে উপস্থিতি টের পাওয়া গেল। সর্বশেষ ঘটনা চিকেন নেকের কাছে 60 কিলোমিটার জায়গায় ভারতীয় সেনা তাদের দখলে নিয়েছে। এখন কিন্তু ভারত মিলিটারি অ্যাকশনের জন্য ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। আর যে খবর এরপর উঠে এলো সেখানে বলা হলো বাংলাদেশের দিকে লাগোয়া শিলিগুড়ি করিডোরের কাছে 60 কিলোমিটার জায়গা ভারতের সেনাবাহিনী এবার দখল করে নিল। অর্থাৎ বাংলাদেশের দিকে ভারতের সেনাবাহিনী এবার একটু একটু করে অগ্রসর হতে শুরু করেছে, যা মোহাম্মদ ইউনূসের কাছে জোর ধাক্কা। তবে বাংলাদেশের অবস্থা ইরানের চেয়েও বিপজ্জনক হয়ে উঠবে। ভারত যে কোনো মুহূর্তে প্রিএম্পটিভ অ্যাটাক অর্থাৎ আগে ভাগেই একেবারে মূলে বিনাশ করে দেওয়ার জন্য অ্যাটাক করে দিতে পারে। এই মুহূর্তে ইউনূসের আসন খুবই নড়বড়ে। 10, 11, 12 সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আগামী 13 তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর, ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি। এখন এপারে চঞ্চলতা, প্রচুর উত্তেজনা, প্রচুর ছোটাছুটি, আর ওপারে পালানোর হিড়িক। কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন। এমনকি বাংলাদেশের বুকে ঘটে যাওয়া একের পর এক হিংসাত্মক ঘটনার জন্য তিনি ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন। সাউথ ব্লক থেকে কড়া ভাষায় প্রতিবাদ করা হয়, তাতেও দমে যায়নি ঢাকা। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা শাখার এক প্রতিনিধি দল গিয়েছিল ঢাকা। তারা সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তার হাতে তুলে দেয় বেশ কিছু কাগজপত্র, স্যাটেলাইট ইমেজে ধরা পড়া ছবি। আর সেই সব ছবিতে ধরা পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জঙ্গি হিসেবে। উত্তরপাড়াকে বলা হয়েছে তারা যেন দ্রুত একেবারে শিবির চিহ্নিত করে দেয়। ভারত সম্প্রতি সরকারকে সেনা মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ওই মহড়া হবে 2 দফায়। প্রথমে 6 নভেম্বর এবং 20 নভেম্বর। দ্বিতীয় ধাপের মহড়া হবে ডিসেম্বরে, 4 এবং 18 ডিসেম্বর। এবং শেষ ভাগের মহড়া আগামী বছর জানুয়ারিতে। নতুন বছরের প্রথম দিনেই হবে সেনা মহড়া, পরে 2 সপ্তাহ বাদ। এবং তারপরে সেনা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে ওই মহড়ার উত্তর পূর্বে এয়ারবেস এবং ফ্রন্ট লাইন স্কোয়াড্রন অংশ নেবে। মহড়ার মূল উদ্দেশ্য সীমান্ত জুড়ে বাহিনীকে প্রস্তুত রাখা, পাশাপাশি হামলা হলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া। ভারতের আগেও মহড়া চালিয়েছে, কিন্তু এই বিশাল আকারে মহড়া প্রথমবার। মহড়ার প্রস্তুতির মাঝে এলো অন্য খবর। বাংলাদেশ লাগোয়া শিলিগুড়ি করিডোরের কাছে 60 কিলোমিটার জায়গা দখল করে নিল ভারতীয় সেনা। এর অর্থ সাউথ ব্লক ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যম থেকে বলা হয়েছে এই 60 কিলোমিটার এলাকায় এমন বহু জমি রয়েছে যা নিয়ে নতুন করে তদারকি সরকার প্রধানের সঙ্গে ভারতের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। এর থেকে প্রায় ডিল চোরা দূরত্বে লালমনিরহাট বায়ুসেনা ছাউনি। সূত্রের খবর, একেবারে তদারকি সরকার প্রধান একাধিকবার চীনকে এই সেনা ছাউনিতে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। আসলে হাসিনা সরকারের পতনের পর সাউথ ব্লক কার্যত চুপচাপ বসেছিল, দেখতে চেয়েছিল দিল্লির ক্ষেত্রে ঢাকার অবস্থান ঠিক কেমন হয়। যখন বুঝলো ঢাকার দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারত বিরোধী, তখন থেকে সাউথ ব্লক ঘুঁটি সাজাতে শুরু করে। যার ফলে তদারকি সরকার থেকে শুরু করে সরকার প্রধান ইউনূস, বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সব বিরোধী দল বেশ চাপে পড়ে যায়। এবার বাংলাদেশের মাটিতে সাউথ ব্লকের সশরীরে উপস্থিতি টের পাওয়া গেল। সর্বশেষ ঘটনা চিকেন নেকের কাছে 60 কিলোমিটার জায়গায় ভারতীয় সেনা তাদের দখলে নিয়েছে। ভারতীয় সেনার এই অভিযান তদারকি সরকার প্রধানের জন্য একটা বড় ধাক্কা। কিন্তু কেন? শেষ 5 বছরে ভারত বাংলাদেশ সীমান্তে যখনই আমাদের সেনাবাহিনীর তরফে নেওয়া মহড়ায় অংশ নিয়েছিল বাংলাদেশ, 2024-এ তেস্তা প্রহার মহড়া এবং চলতি বছরে যে মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মহড়ায় বাংলাদেশ থাকছে না। সাউথ ব্লক থেকে ঢাকা এবং উত্তরপাড়াকে এই বার্তাই দেওয়া হলো যে তাদের পাশে সাউথ ব্লক নেই, কারণ সে দেশের সেনা এখন কিছু পদক্ষেপ নিয়েছে, যা থেকে এটা প্রমাণ হয় ভারত তাদের টার্গেট। বাংলাদেশের জনগণ এখন না হাহাকার করছে। হায় কপাল, মায়ের ওপর রাগ করে এ কি কাজ করলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, বাংলাদেশের জনগণ মনে করেছিলেন বাংলাদেশের যুগান্তকারী কোনো পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। কিন্তু সেই স্বপ্ন ভাঙল কিছু মাসের মধ্যে। আর 14 মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। না পেরেছে সংস্কার করতে, না পেরেছেন সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে, না পেরেছেন যুগান্তকারী কোনো পদক্ষেপ নিতে যাতে বাংলাদেশের ঐতিহাসিক অধ্যায়ে তাকে মনে রাখার মতো কোনো কাজ তিনি করে যেতে পারলেন না। উল্টে তিনি যেটা চাইছেন, প্রতি মুহূর্তেই তার বাসনা যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আরও বেশ কিছু সময় থেকে যেতে চান। তাই তিনি চাইছেন যে নির্বাচন নির্দিষ্ট সময় যাতে না হয়। তার জন্য ঘুর পথে নানা চেষ্টা তিনি করেছেন। এই খবর আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ডক্টর ইউনূস। আবার এরই মাঝে আপনাদের কাছে ভরসার কথাও জানিয়েছি যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার প্রত্যাবর্তন ঘটছে এবং ডিসেম্বর মাসেই তার প্রত্যাবর্তন ঘটবে, সে কথাও আপনাদেরকে জানিয়েছি। প্রস্তুতি চলছে সব রকমভাবে, ভারতবর্ষ কূটনৈতিক চ্যানেল দিয়ে প্রস্তুতি নিচ্ছে, এমনকি আমেরিকার তরফেও তৎপরতা রয়েছে, এ খবরও আপনাদেরকে আমরা জানিয়েছি। কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আওয়ামী লীগের পরিকল্পনা, কিভাবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। যে জমি হারিয়ে গিয়েছিল, যে মানুষের বিশ্বাস তারা হারিয়ে ফেলেছিলেন, আবার সেই বিশ্বাস ফিরে পাওয়ার মরণপণ লড়াই শুরু করবে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগের নেতারা নেত্রীরা ফিরবেন সসম্মানে, আবার তারা বলে উঠবেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেরকম একটা প্রস্তুতি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নিতে চাইছে আওয়ামী লীগ। আর গোটা প্ল্যানটা দিল্লিতে বসে সাজাচ্ছেন শেখ হাসিনা। এই খবর দিতেই আপনাদের কাছে এসেছি। সেই প্ল্যান কিভাবে প্ল্যান সাজিয়ে দিচ্ছেন শেখ হাসিনা, সেই খবর, সেই প্রতিবেদনের জন্যই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে টেনে রাখা। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ নিয়ে আপনারা যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, সে আমাদের প্রতিবেদনের পক্ষে হতে পারে অথবা বিপক্ষে হতে পারে, কোনো অসুবিধে নাই। তার কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যেমন মানুষের কণ্ঠস্বর খোলা মনে তারা বলতে পারেন, আমাদের প্ল্যাটফর্মে এসেও খোলা মনে আপনারা মন্তব্য করতে পারেন। কিন্তু আজকে যে খবর, সেই 5ই আগস্ট থেকে আমরা দিয়ে চলেছি বাংলাদেশের ভেতরকার খবর, আভ্যন্তরীণ খবর, প্রত্যেক মুহূর্তের খবর, কোনায় কোনায় থাকা খবর, সেই খবর যেমন আপনাদেরকে দিয়ে চলেছি, আজকেও আপনাদেরকে জানাবো শেখ হাসিনা কিভাবে প্ল্যান করছেন আওয়ামী লীগকে সংঘবদ্ধ করবার জন্য। সেই মাস্টার প্ল্যান কিভাবে চলছে। কখনো তিনি তুলসী গাবার্ডের পরামর্শ নিয়েছেন, কথা বলেছি, কখনো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাহায্য করেছেন। এবার নিজের বোধ, বুদ্ধি আর মানবিক শক্তিকে কাজে লাগিয়ে অপারেশনের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি চাইছেন এবার তিনি তৈরি করে দেবেন আওয়ামী লীগের কোর কমিটি। সেই কোর কমিটিতে থাকবেন 7 জন মানুষ। এই 7 জন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সেই পথেই আওয়ামী লীগ চলবে। কোনো একতন্ত্র নয়, একার সিদ্ধান্তের উপর ছাড়তে চাইছেন না শেখ হাসিনা। এই কোর কমিটি, 7 জনের কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগ সেই পথেই তাদের পরিকল্পনা রূপায়ণে হাঁটবে। আমরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতার নিউ টাউনে বসে আওয়ামী লীগের 26 নেতা তারা বৈঠক করেছেন, মাস্টার প্ল্যান রেডি হয়ে গেছে, আপনাদেরকে জানিয়েছিলাম। আর এবার যখন নেত্রীর ফেরার পথ তৈরি হচ্ছে, একটু একটু করে বাংলাদেশের মাটি জেগে উঠছে, বুঝতে পারছে শেখ হাসিনা ফেরত আসবেন, আর সে সময় দূরে নেই। তিনি সমস্ত রকম পরিকল্পনা গুছিয়ে দিয়েছেন। ঠিক সেই সময় আওয়ামী লীগের নেতাদেরকে সংঘবদ্ধ করতে চাইছেন আগে শেখ হাসিনা। নেতারা আগে ফিরুক, কোর কমিটি দেশের ভেতর কাজ শুরু করে দিক, ঠিক সে সময় আবির্ভূত হবেন শেখ হাসিনা। একেবারে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চাল। ঠিক যেভাবে ইন্দিরা ভারতকে সংঘবদ্ধ করেছিলেন, যেভাবে শক্ত হাতে তিনি ধরেছিলেন ভারতের হাল, ঠিক একই ইন্দিরার পথেই চলছেন শেখ হাসিনা। পরিকল্পনা তিনি গুছিয়েছেন এই 7 জনের কোর কমিটির পাশাপাশি। আওয়ামী লীগ আগামী 15ই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ প্রায় 25 থেকে 30 দিন 1000 মিছিল করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ঢাকা হোক, বরিশাল হোক, নবাবগঞ্জ হোক, খুলনা হোক, দর্শনা হোক, যেখানে 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 তারা তাদের বিস্তার করতে পারবেন, মানুষের কাছে যেতে পারবেন, ছোট বড় মিলিয়ে 1000 মিছিল হবে। শেখ হাসিনা বলছেন প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি সেখানে বাধা আসে, যদি সেই মিছিলের ওপর হামলা হয়, লাঠি চলে, সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ করবে আওয়ামী লীগের নেতারা। পালিয়ে যাবেন না, ঘর ছাড়বেন না, নেত্রীর নির্দেশ। আগামী 1 মাস অত্যন্ত ভাইটাল, আগামী 1 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1000 মিছিলে সামিল হবে আওয়ামী লীগ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কদিন ধরেই শুনছেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, মশাল মিছিল, হেন তেন, এরকম বহু খবর শুনছেন। কিন্তু এবার সংঘবদ্ধভাবে প্ল্যান মাফিক আওয়ামী লীগের নেতারা এক এক দিন এক একটা জেলা, এক একটা উপজেলা, এক একটা মণ্ডল ধরে তারা মিছিল করবেন। 1 মাসে 1000 মিছিল করার টার্গেট। মিছিলের আসল উদ্দেশ্য, ফিরিয়ে দাও আমার সেই পুরনো সম্মান, মানুষের কাছে আবার যাওয়া। ভুল ছিল, ভুল হয়েছে, কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে। এই স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ পৌঁছবে মানুষের কাছে। ভুল তো ছিল। অজিত দোভালের যে রিভিউ রিপোর্ট, সেই রিপোর্টেই তো বলা হয়েছে দুর্বল শাসন ব্যবস্থা এবং শেখ হাসিনার পাশে থাকা লোকজনের দুর্নীতির কারণেই মানুষ বীতশ্রদ্ধ হয়েছিলেন। ফলে সে বিষয়ে যেমন থাকবে, আবার নতুন আঙ্গিকে নতুন করে কি করে আওয়ামী লীগ এগোবে, সেই পরিকল্পনা এই মিছিলের মাধ্যমে হবে। মিছিলে যদি কোনো প্রতিরোধের ঘটনা ঘটে, অর্থাৎ শেখ হাসিনা বলেছেন যে কোনো পক্ষ ঝাঁপিয়ে পড়লো, আক্রমণ এলো হয়তো আওয়ামী লীগের ওপর, এমনকি সে দেশের প্রশাসনের তরফে, বর্তমান প্রশাসনের তরফে যদি কোনো বাধা আসে, সেই বাধাকে প্রতিরোধে পরিণত করতে হবে, রাস্তায় বসে পড়তে হবে। একেবারে মাটি কামড়ে আন্দোলন চাই, 1000 মিছিল চান নেত্রী, সেই বার্তা নিশ্চিত করবে আওয়ামী লীগের কোর কমিটি।
তবে দেশে ফিরবেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আগে জমি তৈরি করুন, আগে 1000 মিছিল করে দেখান, আগে মানুষের কাছে যান, হাত জোর করে বলুন ভুল হয়েছিল, কিন্তু সামনের যে নির্বাচন, সেই ফেব্রুয়ারির নির্বাচনে আবার আওয়ামী লীগকে আনার জন্য এই জমি তৈরি করতে হবে আওয়ামী লীগের নেতাদের। কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা আগেই বলেছিলাম শেখ হাসিনা এবারে নেপথ্যে থাকবেন, তিনি বেছে নেবেন আগামী নেতাকে, আগামীর প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে। আওয়ামী লীগ তাই চাইছে তাদের হারানো জমিকে ফিরে পেতে, আর তার জন্যই 1000 মিছিল হাতিয়ার। কবে, কোন দিন, কোথায় মিছিল হবে, কোথায় সভা হবে, কোথায় স্ট্রিট কর্নার হবে, কোথায় মানুষের সঙ্গে পাড়ায় ঢুকে গিয়ে আওয়ামী লীগের নেতারা নিবিড় জনসংযোগ করবেন, তেমন যেমন পরিকল্পনা রয়েছে, আবার যদি লাঠির আঘাত আসে, যদি আক্রমণ আসে, তাহলে কিভাবে সংঘবদ্ধ হয়ে সেটাকে মোকাবেলা করা যাবে। আওয়ামী লীগের নেতারা যারা দেশে ফিরছেন বা ফেরার সময় তৈরি হয়ে গেছে, তারা আগে ফিরে কার্যকলাপে নেমে পড়বেন। তারা বাড়ি ছাড়বেন না, তারা পালিয়ে যাবেন না। যারা প্রকৃত আওয়ামী লীগের সমর্থক, মানুষের বোঝাবেন, দরকার হলে মানুষের কথা শুনবেন। এই ক্ষেত্র তৈরি করলে আগামী 1 মাসের মধ্যেই নেত্রী এসে 32 ধানমন্ডি থেকে শুরু করবেন তার নতুন রাজনৈতিক অধ্যায়। জল্পনা অনেকে রয়েছে যে শেখ হাসিনা কাকে বেছে নেবেন, তার পুত্র জয়কে। সেই ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি যে শেখ হাসিনা চাইছেন তার পরিবারের বাইরে গিয়ে এমন একজনকে বেছে নিতে, যিনি বাংলাদেশের হালকে শক্ত করে ধরতে পারবেন, যিনি সামগ্রিকভাবে বাংলাদেশকে উন্নয়নের মুখ দেখাবেন। সেরকম একটা মানুষকে তিনি খুঁজছেন। কে বলতে পারে, হয়তো মনে মনে তার খোঁজা হয়ে গেছে। তিনি চাইছেন আগেই ছড়িয়ে ছিটিয়ে থাকা, ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা তারা একত্রিত হন, কোর কমিটির দায়িত্ব বুঝে নিন। কোর কমিটি যে লাইন বলে দেবে, যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেই মতো 1000 মিছিল নিয়ে মানুষের কাছে যান। সময় আছে, এখনো সময় ফুরিয়ে যায়নি, এমনটাই এখন বিশ্বাস করছেন শেখ হাসিনা। এবং তিনি বিশ্বাস করছেন যে পরম বন্ধু ভারতবর্ষের মধ্যস্থতাতেই, আমেরিকার ভরসাতেই আবার দেশে ফিরবেন শেখ হাসিনা, আর এসে তার পড়ে থাকা কাজ তিনি সম্পন্ন করবার জন্য মরিয়া রয়েছেন। বাংলাদেশের রাজনীতি আবারও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে। সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির আর্থিক সহায়তা ঠেকাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ইউএনডিপির এই সহায়তার বিরুদ্ধে আইনি আপত্তি তুলে দলটি দাবি করছে, জাতিসংঘের সনদ অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে এমন সহায়তা দেওয়া বেআইনি এবং অনৈতিক। তাহলে কি ফেব্রুয়ারির ভোটের আগে ইউএনডিপি সহায়তা স্থগিত হতে পারে? আর যদি স্থগিত হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের ওপর এর প্রভাব কতটা পড়বে? তখন কি নির্বাচন আয়োজন ব্যাহত হতে পারে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি ঘোষণা করেছে। সরকার বলছে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ নির্বাচন। এই প্রস্তুতির অংশ হিসাবেই ইউএনডিপি ঘোষণা করে তারা বাংলাদেশের ভোটের প্রযুক্তি, প্রশিক্ষণ, ভোটার সচেতনতা এবং নির্বাচনী অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা দেবে। প্রকল্পটির নাম ব্যালট প্রজেক্ট। এর আনুমানিক বাজেট প্রায় 18.5 মিলিয়ন মার্কিন ডলার। সহায়তায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশও। এই আর্থিক সহায়তার উদ্দেশ্য হল নির্বাচন কমিশনের কারিগরি সক্ষমতা বাড়ানো, ভোটার তালিকা, ফলাফল ব্যবস্থাপনা ও মনিটরিং সিস্টেম উন্নত করা এবং মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তা ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। কিন্তু এখান থেকে শুরু বিতর্কের নতুন অধ্যায়। আওয়ামী লীগ বলছে এই সহায়তা দেওয়ার মতো অনুকূল পরিবেশ বাংলাদেশে নেই। দলটির বক্তব্য, দেশের সবচেয়ে বড় দলকে নির্বাচনে অংশ নিতে না দিলে তা কখনোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না। এই অবস্থানকে আনুষ্ঠানিকভাবে জানাতে আওয়ামী লীগের পক্ষে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী 18 পৃষ্ঠার আইনি চিঠি পাঠিয়েছেন ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফান লিলার কাছে। চিঠিতে 3টি মূল যুক্তি দেওয়া হয়েছে। 1. জাতিসংঘের সনদ অনুযায়ী যে দেশে ভোটাধিকার সীমিত, রাজনৈতিক অংশগ্রহণে বাধা আছে, সেই দেশে জাতিসংঘ বা ইউএনডিপি সরাসরি নির্বাচন সহায়তা দিতে পারে না। 2. বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। তাদের দাবি এটি গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন। 3. যদি ইউএনডিপি এই পরিবেশে অর্থ ব্যয় করে, তবে তা আইন এবং নৈতিকতার পরিপন্থী হবে।
এই চিঠির কপি পাঠানো হয়েছে জাতিসংঘ সদর দপ্তর, আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ এবং বিশ্বের বিভিন্ন প্রভাবশালী মানবাধিকার সংস্থায়। চিঠিতে ব্যারিস্টার মহিবুল লিখেছেন, যে দেশে বৃহত্তম রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না, সেখানে নির্বাচন সহায়তা দেওয়া মানে জনগণের ভোটাধিকার লঙ্ঘনের সহায়তা করা। এই আপত্তি শুধু আইনি নয়, এর পেছনে গভীর রাজনৈতিক হিসাবও আছে। গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল একতরফা নির্বাচনের। বিএনপি সহ একাধিক দল বলতো শেখ হাসিনার আমলে নির্বাচন ছিল সাজানো, প্রশাসন নির্ভর। তখন সব দলের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল। বিএনপি সহ বিভিন্ন দল নিজেরাই নির্বাচন বয়কট করেছিল। তবে বর্তমানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ করেছে ডক্টর ইউনূসের সরকার। এই পরিস্থিতিতে তারা আন্তর্জাতিক মহলকে বোঝাতে চাইছে যে আমাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে তার কোনো বৈধতা থাকবে না। এই বার্তায় ছড়িয়ে দিতে চায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে। এভাবে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে আওয়ামী লীগ। এখন দেখা যাক ইউএনডিপি কি বলছে। জাতিসংঘের এই উন্নয়ন সংস্থা সরাসরি কোনো রাজনৈতিক অবস্থান নেয় না। তাদের কাজ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, কোনো দলকে নির্বাচনে সাহায্য করা নয়। ইউএনডিপির নীতিমালা স্পষ্ট বলা আছে, তারা সহায়তা দেয় নির্বাচন কমিশন, প্রশাসনিক কাঠামো ও ভোটার প্রশিক্ষণ কর্মসূচিতে, কোনো রাজনৈতিক দলকে নয়। তাদের ওয়েবসাইটে বলা আছে তারা সরকারের সঙ্গে কাজ করে, কিন্তু দলের সঙ্গে নয়। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যেমন সংবেদনশীল, তাতে এই সহায়তা নিরপেক্ষতা কতটা রক্ষা করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন। কারণ একদিকে ইউএনডিপি সরকারের সঙ্গে চুক্তি করছে, অন্যদিকে দেশের বড় রাজনৈতিক দল সেই সরকারের বৈধতাকেই চ্যালেঞ্জ করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগের চিঠির ফলে ইউএনডিপি সহায়তা স্থগিত করে, তাহলে এর প্রভাব কতটা পড়বে ফেব্রুয়ারির নির্বাচনে? প্রথমত, প্রশাসনিক দিক। নির্বাচন কমিশন যে কারিগরি প্রশিক্ষণ, ভোটার তালিকা, ইলেকট্রনিক ফলাফল ব্যবস্থাপনা উন্নতি করছে, তার বেশিরভাগই অর্থ আসে ইউএনডিপি প্রকল্প থেকে। সহায়তা বন্ধ হলে এই প্রক্রিয়া ধীরে হয়ে যাবে। দ্বিতীয়ত, নির্বাচনী মনিটরিংয়ের প্রভাব। ইউএনডিপি নির্বাচন পর্যবেক্ষক দল, মিডিয়া ট্রেনিং ও সিভিল সোসাইটি অংশগ্রহণে অর্থ সহায়তা দেয়। তা স্থগিত হলে ভোট নজরদারির মানও কমবে। তৃতীয়ত, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। যদি জাতিসংঘ নিজেই নির্বাচন থেকে দূরে থাকে, তাহলে নির্বাচন পরবর্তী সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সমস্যায় পড়বে। তবে উল্টো দিকেও আছে, যদি ইউএনডিপি সহায়তা অব্যাহত রাখে, তাহলে বিরোধীরা বলবে জাতিসংঘ একতরফা নির্বাচনের সহায়তা করছে। অর্থাৎ দুদিক থেকে রাজনৈতিকভাবে বিষয়টি স্পর্শকাতর। এই জট খুলতে মূল দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এখন দুটি বিষয় পরিষ্কার করতে হবে। এক, নির্বাচনে সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া, এবং দুই, ইউএনডিপির সঙ্গে চুক্তি ও অর্থ ব্যয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, যাতে কেউ অভিযোগ করতে না পারে যে সহায়তা একতরফাভাবে ব্যবহার করা হচ্ছে। যদি সরকার তা পারে, তাহলে এই বিতর্ক ধীরে ধীরে কমে যেতে পারে। কিন্তু যদি রাজনৈতিক দলের অংশগ্রহণ সীমিত থাকে, তাহলে এই চিঠি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এখন আসি বৈশ্বিক প্রতিক্রিয়ায়। জাতিসংঘ এখনও প্রকাশ্যে কিছু বলেনি, তবে কূটনৈতিক সূত্র বলছে তারা বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়নও একই পথে। তারা বলছে বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি। যদি এই সহায়তা স্থগিত হয়, তাহলে বাংলাদেশের নির্বাচন পরিচালনায় বিদেশি সংস্থাগুলোর আস্থা কমে যেতে পারে। অন্যদিকে যদি সহায়তা অব্যাহত থাকে, আওয়ামী লীগ হয়তো আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচারণা চালাবে, যাতে এই নির্বাচনকে জাতিসংঘ যেন অগণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করে। কারণ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এদিকে বার্তা সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটি মানুষকে ভোটের বাইরে রাখলে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকতে পারে না। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তবে সেই নির্বাচনের বৈধতা পাবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন 3টি সম্ভাব্য দৃশ্যপট সামনে আছে। প্রথম দৃশ্যপট, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, তখন ইউএনডিপি সহায়তা অব্যাহত থাকতে পারে এবং নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতিও পেতে পারে। দ্বিতীয় দৃশ্যপট, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে, যদি ইউএনডিপি সহায়তা স্থগিত করে, তাহলে নির্বাচনে ভোটার অংশগ্রহণ কম
কম এবং ফলাফল বিতর্কিত হতে পারে। আর তৃতীয় দৃশ্যপট, সহায়তা থাকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকে, তাহলে যে সরকার গঠিত হবে তার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে। ইউএনডিপির সহায়তা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা কেবল টাকার হিসাবে নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরীক্ষা। আওয়ামী লীগ বলছে তাদের বাদ দিয়ে নির্বাচন অবাধ হতে পারে না, আর অন্তর্বর্তী সরকার বলছে সব দলের জন্য দরজা খোলা। এই পরিস্থিতিতে সত্যিকারের গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক সহায়তা নয়, অভ্যন্তরীণ ঐক্যমতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতিসংঘের অর্থের চাইতে বড় দরকার জনগণের আস্থা, রাজনৈতিক দলের সদিচ্ছা এবং পারস্পরিক সহনশীলতা। যদি রাজনৈতিক দলগুলো এই সুযোগে সংলাপের পথে আসে, তবে বাংলাদেশে একটি নতুন উদাহরণ সৃষ্টি করতে পারে, যেখানে ক্ষমতার পালাবদল নয় বরং গণতন্ত্রের পুনর্জন্ম ঘটবে। ফেব্রুয়ারির ভোট ঘিরে তাই একটাই প্রশ্ন, বাংলাদেশ কি পারবে বিশ্বকে দেখাতে গণতন্ত্রের মানে হচ্ছে শুধু ভোট নয়, অংশগ্রহণ, আস্থা এবং ঐক্যের রাজনীতি? দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে রাজনীতির খেলায় বিএনপি মোটামুটি মানকাচি পায় আছে, এবং সেটা বলেছিলাম একটা কারণে, একটা ঘটনার প্রেক্ষিতে, যে বিএনপি যে এই সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত সংস্কারের জন্য যে আদেশটা খসড়া করে এবং তারা সেটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে, সেখানে বিএনপি যে আপত্তি করেছে এবং বিএনপি যে মন্তব্য করেছে, সেই মন্তব্যর এমন এমন ব্যাখ্যা হচ্ছিল যে ব্যাখ্যার জবাব বিএনপির পক্ষে খুব এক কথা দু কথায় দেওয়া সম্ভব ছিল না, এবং বলা বলি হচ্ছিল বিএনপি নাকি সংস্কারই চায় না। এটা নিয়ে আমি ওই মন্তব্যটা করেছিলাম। আজকে যে আরপিও সংশোধনের নতুন অধ্যাদেশ জারি হয়েছে, মানে নির্বাচন কমিশন যে সংশোধনের প্রস্তাবনা করেছিল এবং যেটা গত 23শে অক্টোবর উপদেষ্টা মণ্ডলী, উপদেষ্টা পরিষদে এটা নাকি পাশ হয়েছিল, খসড়াটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল, সেটা নিয়ে বিএনপি আপত্তি করেছিল। বিএনপির আপত্তিরও কারণ আছে। বিএনপি বলেছিল ওখানে যে একটা পয়েন্ট ছিল, যেটা বিএনপির মানে নির্বাচনী যে স্ট্র্যাটেজি তার সঙ্গে মানে একটু সংঘাতপূর্ণ ছিল। স্ট্র্যাটেজিটা কী ছিল? বিএনপি অনেকদিন ধরে বলছিল যদি তারা আগামীতে সরকারে যায়, তাহলে তারা একটা, যদি জনগণ তাদের ভোট দেয় আর কি, তাহলে যখন যদি তারা সরকার গঠন করার অবস্থায় থাকে, তাহলে তারা একটা জাতীয় সরকার গঠন করবে। এখন জাতীয় সরকারটা কি? বিএনপি বলেছিল যে তাদের সঙ্গে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে, যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, তাদেরকে নিয়েই, তাদের প্রতিনিধিদের নিয়েই ওনারা একটা সরকার গঠন করবেন সব দলে। যদি কেউ কম আসন পায়, একদম কম আসন, তবুও তাদের সরকারের পার্ট তারা করতে চায়। তো এই ধরনের একটা তাদের চিন্তা তাদের মধ্যে ছিল, এবং তারা যখন 31 দফা করে, সেটাও কিন্তু তারা একা একা করেনি। সেখানে কিন্তু তার শরিক দল যারা আছে তাদের মতামত নিয়েই তারা কিন্তু 31 দফা দিয়েছিল, আরও আজকে থেকে 2-3 বছর আগের ঘটনা। তো বিএনপির এই সদিচ্ছাকে অনেকে ওয়েলকাম করেছিল, এবং আমারও নিজেরও মনে হয়েছিল এটা হওয়াটা ভালো, কারণ একভাবে একদল হয়ে গেলে এটা কেমন? যদি আরও একটা ছোটো দলের বড় নেতা, তারা কিন্তু ভালো ভূমিকা রাখেন, ভালোভাবে পরামর্শ দিতে পারেন, হ্যাঁ, তাহলে তারা যদি থাকে সরকার, তাহলে ভালো, আমি এত কোনো মন্দ দেখি না। কিন্তু আরপিওর যে সংশোধনীটা এটা অনুমোদিত হলো এবং যেটা অধ্যাদেশ আকারে অলরেডি গ্যাজেট হয়ে গেছে গতকালকে, সেখানে এমন কিছু জিনিস আছে যেটা নাকি বিএনপির ওই প্রত্যাশার ক্ষেত্রে একটু হলেও বাধার সৃষ্টি করবে। যেমন ধরা যাক, মূল যে সমস্যাটা যেটা নাকি বিএনপি নিজেও আপত্তি জানিয়েছিল, সেটা হলো যখন তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তখন জোটের যারা প্রার্থী হবেন তারা নিজের দলের প্রতিনিধি নিতে পারেন, অথবা এই জোটের অন্য কারো প্রতিনিধি নিতে পারেন। কারণ অন্য কারো তো অন্যরা নিতে চায় না, তারা নিতে চাচ্ছিল যে বিএনপি যেহেতু প্রধান দল এবং বিএনপির যেহেতু ভোট ব্যাংকটা বড়, সেহেতু যদি ধানের শীষ তারা নেয়, অনেকে হয়তো প্রার্থীকে চেনে না কিন্তু প্রতীকটাকে চেনে, তারা হয়তো ধানের শীষ দেখে সেই প্রার্থীকে, যিনি বিএনপি করেন না কিন্তু অন্য দলের মানে লোক, কিন্তু বিএনপির সঙ্গে শরিক হিসেবে আছেন, ধানের শীষ দেখলে হয়তো তারা ওই লোকটাকে ভোটটা দিতে পারে। কিন্তু যদি ধানের শীষ না পায়, ধানের শীষ যদি তাকে দেওয়া সম্ভব না হয়, তাহলে বাস্তবতা কি? আমি উদাহরণ দিয়ে বলি, আমরা দেখেছি কালকে যে 237 জনের একটা তালিকা প্রকাশ করেছে বিএনপি, সেখানে 63টা আসন তারা কিন্তু ঘোষণা করেনি, ফাঁকা রেখেছিল। কেন ফাঁকা রেখেছিল? কালকে আমি বলেছিলাম যে এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো নাকি বিএনপি তারা শরিক হিসাবে তাদেরকে ছাড় দিতে চায়। এরকম অনেক লিডার আছে যারা নাকি বড় বড় লিডার, কিন্তু দল অতটা বড় নয়, কিন্তু তারা বিএনপির সঙ্গে আছে, যেমন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নূর, তারপরে আপনার রাশেদ খান, এরা সবাই কিন্তু মোটামুটি পরিচিত। এমনকি আপনার গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এরা কিন্তু আছে, এরা বেশ মোটামুটি, ওলি আহাদ, এরা সবাই কিন্তু বিএনপির এই জোটের সঙ্গে আছে এবং তারা একত্রে আন্দোলন করছে, আন্দোলনের পরিকল্পনা করেছে এবং তারা একত্রে নির্বাচনও করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, তাদেরকে যদি বিএনপি ছাড় দেয় তাহলে কি হবে? এখন কি হবে? এখন যে নতুন আইনটা হলো, এই আইনের ফলে কি হবে? তারা কিন্তু কেউ ধানের শীষ প্রতীকটি নির্বাচন করতে পারবে না। তাহলে তারা ক্লিয়ার করবে। যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে, আমি আপনাদেরকে, যেমন এনডিএমের যিনি চেয়ারম্যান আছেন ববি হাজ্জাজ, উনি যদি ইলেকশন করেন, ওনার প্রতীক সম্ভবত যুদ্ধ মনে পড়ে সিংহ মার্কা, এখন ওনাকে কিন্তু সিংহ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এখন ধানের শীষের যারা ভোটার, তারা কি সিংহ মার্কাকে ভোট দেবেন? সবাইকে দিবেন? হয়তো কেউ দিবেন, সবাইকে দিবেন, সবাই দিবেন। কখন দিবেন? যদি উনি যে এলাকায় প্রার্থী হবেন, যদি সে এলাকায় বিএনপির নেতা কর্মী সবাই ওনার পক্ষে মাঠে নামেন, তাহলে হয়তো উনি ভোটটা পাবেন। কারণ তাদের ব্যাপক প্রচারণা চালাবে, তারা বলবে যে সিংহ মার্কা হলেও উনি আমার প্রার্থী। তো সেটার সঙ্গে সবাই তো ভোটার দিতেও পারে, কিন্তু সেটা কি বাস্তবে হবে, নাকি এখানে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে?
যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তাহলে বিএনপির নেতাকর্মীরা তো, যদি বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় তাহলে তো বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গেই থাকবে। কারণ এখন বিএনপি প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু বিএনপির বিদ্রোহ প্রার্থী দাঁড়ানোর মানে সম্ভাবনা আছে। একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন মাদারীপুর 1 আসন শিবচর উপজেলা, যেটা সেখানে বিএনপি গতকালকে যে তালিকাটা প্রকাশ করেছিল, সেই তালিকায় ওনারা যার নাম দিয়েছিলেন তার নাম হলো কামাল জামান মোল্লা। আর এই কামাল জামান মোল্লাকে এখানে নমিনেশন দেওয়ার পর ওখানে কিন্তু বিরাট একটা হইচই লেগেছে। এবং মাদারীপুর 1 আসনে, ওই আসনের যে আপনার মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী, উনি হলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকী, এর সমর্থকরা কাল রাতেই এমনকি তারা রাজপথে চলে এসেছে এবং তার ঢাকা ভাঙা যে এক্সপ্রেস ওয়েটা আছে সেখানে তারা টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করছে, সড়ক অবরোধ করছে, ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করেছে। কেন করেছে তারা? তারা কামাল জামান মোল্লার মনোনয়নকে মানতে চায়নি। এবং এরকম হতেই পারে, একটা অবরোধ করতে, গাড়ি ভাঙচুর, মহাসড়ক অবরোধ করতে, গাড়ি ভাঙচুর করতে, টায়ার জ্বালাতে কিন্তু খুব বেশি লোক লাগে না, শখানেক লোকেরই সম্ভব। তো শখানেক লোকের তো লোক তো যে কারোরই আছে, যে কোনো লোকের শখানেক সমর্থক থাকে। এখন তারা মিলে এই কাজটা করে ফেলেছে। এখন যখন করেছে তখন বিএনপির কী করণীয় ছিল? আগের সিদ্ধান্তটা তো বিএনপি দিয়েছে, বিএনপি সেন্ট্রাল কমিটি দিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু কী করেছে, এই ঘটনার পরে আজকে দেখুন দ্রুত বেগে বিএনপির রুল কবি রিজভী বিজ্ঞপ্তিতে বলেছেন যে এটা স্থগিত হলো। মানে তাহলে আর কামাল জামান মোল্লা কিন্তু বিএনপির প্রার্থী কিনা এখনো শিওর না। এই প্রার্থীতে বদলাতে পারে, যে কেউ হয়তো ওনার যার পক্ষে করে তাকেও দিতে পারে, আবার কে জানে হয়তো অন্য একজনকে দিয়ে দিতে পারে বিএনপি, ঠিক নাই কোনো। কিন্তু আমার কথা হলো এই ঘটনাটা কি উদাহরণ তৈরি করলো? উদাহরণটা এই তৈরি করলো, সম্ভাব্য দুটো উদাহরণ বললাম, দুটো ঘটনা ঘটতে পারে এখানে। যেটা হতে পারে যে বিএনপি অতটা, যদি এই বিক্ষোভটাকে আমি সঠিক ধরি, যদি আমি মনে করি যে আসলে এই সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী ছিলেন, ক্যান্ডিডেট ছিলেন, তাহলে বলতে হবে বিএনপি ক্যান্ডিডেট নির্বাচনে ভুল করেছে। ক্যান্ডিডেট নির্বাচনে বিএনপি ভুল করলো কেন? নিশ্চয়ই এখানে কোনো না কোনোভাবে আপনার ঠিক কাজটা হয়নি, কেউ হয়তো সুপারিশ করেছে, কীভাবে হয়েছে আমি জানি না। নিশ্চয়ই শেষ পর্যন্ত কারো না কোনো সুপারিশ ছিল, কারো না কোনো বক্তব্য ছিল যে কামাল জামান মোল্লাই সবচেয়ে ভালো প্রার্থী। এখন বিএনপি দু একটা এই আগুন ধরানো অথবা দু একটা ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছে না উনি একটি ঠিক নয়, অথবা ওনাকে দেওয়া ঠিক হবে না, অথবা এটাকে স্থগিত করতে হবে। তো এটা যদি আপনি স্থগিত করেন তাহলে কী হবে? এখন দেখবেন কালকে থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে। কিন্তু অনেকেই ভাববে আরে গাড়ি পোড়ালে, গাড়ি ভাঙচুর করলে, টায়ার জ্বালালে তো স্থগিত করা যায়, পরে আমার নিরার পাবে কি পাবে সেটা অন্য হিসাব, কিন্তু স্থগিত করানো তো যায়। তো এই পদ্ধতিকে এন্টারটেইন করা ঠিক না। বিএনপি উচিত হবে এই ব্যাপারে ট্রান্সপারেন্ট হওয়া। বিএনপি বলবে আমি যাকে দিয়েছি তাকে দিয়েছি, অথবা বিএনপি যদি পরিবর্তন করে তাহলে বলবে যে যার পরামর্শে চূড়ান্তভাবে যে সবচেয়ে বেশি সুপারিশ করেছিল এই কামাল জামান মোল্লা নামক ভুল ব্যক্তিকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাকে যদি তার নমিনেশন দেওয়া হয়ে থাকে তার নমিনেশন বাতিল করতে হবে। কারণটা কি? বলতে হবে তুমি দলকে বিভ্রান্ত করেছো, তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বাস্তবায়ন করতে যেয়ে তুমি দলের ক্ষতি করতে চেয়েছো। এটা একটা উদাহরণ ঘটানা পরে একটা ঘটান। দূরে কথা হবে, যদি লাবলু সিদ্দিকীর প্রতিবাদ সঠিক হয়ে থাকে তাহলে ওই সুপারিশকারীকে বিরুদ্ধে শাস্তি দিতে হবে। আর যদি লাবলু সিদ্দিকীর প্রতিবাদ সঠিক না হয়ে থাকে তাহলে লাবলু সিদ্দিকীর